স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমার পার্টিকুলারস গুলো এখানে দেয়া আছে, তোমাদের যাদের যা কোয়েরি থাকে তোমরা এখানে জিজ্ঞেস করতে পারো। আর এরপরেও যদি কোনো কোয়েরি থাকে তোমরা ইউ ক্যান ইমেল টু মি। তোমরা আমার এই ফেসবুক পেজে ভিজিট করতে পারো, এখানে তোমাদের ম্যাটেরিয়াল গুলো আপলোড করা থাকতে পারে। ইফ ইউ হ্যাভ এনি রিকোয়েস্ট, তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো, এখানে তোমাদের লেকচার গুলো সাধারণত আমি আপলোড করে থাকি। যারা এখানে মিস করবা কিছু অংশ বা যারা কোনো কারণে এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি বা পারছো না, তারা পরবর্তীতে এটা দেখে নিতে পারো। তো যেখান থেকে আমরা উই লেফট অফ লাস্ট ক্লাস, আমরা সেখান থেকে বরং স্টার্ট করি। তোমাদের মনে আছে যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়ছিলাম। তো আজকে আমাদের 3 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ডেভেলপ করার কথা। তো তোমরা জানো যে যদি নাকি আমাদের একটা পার্টিকেল থাকে যার মাস হলো m, যেটা কোনো একটা আরবিটারি ডিরেকশনে যদি মশানে থাকে এবং এইখানে যদি একটা ফোর্স ফিল্ড থাকে যেটা ডিপেন্ডস অনলি অন স্পেস ভ্যারিয়েবল, তার মানে সে ধরো একটা ফোর্স ফিল্ড f আছে যেটাকে আমরা f XYZ দিয়ে ডিজাইন করছি, তাহলে এইরকম একটা ফোর্স ফিল্ডের জন্য আমরা পটেনশিয়াল এনার্জি পাবো V। তো এখানে সার্টেনলি আমাদের পার্টিকেলটা এই ফোর্সের জন্য এর কোনো ইম্প্যাক্ট টাইমের উপরে নির্ভর করে না। তো এরকম যদি নাকি আমাদের একটা ফোর্স ফিল্ড থাকে, তাহলে এরকম ফোর্স ফিল্ডকে আমরা বলি কনজারভেটিভ ফোর্স। তো যদি নাকি এরকম একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে এই পার্টিকেল থাকে, কোনো একটা টাইমে যদি আমরা এই পার্টিকেলটার পজিশন সে ধরো আর কনসিডার করি, এবং যদি আমরা ধরে নিই যে এইটার মোমেন্টাম হলো p, যেটা আমরা জানি, তাহলে আমরা তার এই নন রিলেটিভিস্টিক টোটাল এনার্জিকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, তাই না? তো কাইনেটিক এনার্জিকে আমরা p²/2m এবং পটেনশিয়াল এনার্জিকে যেহেতু তার কোনো একটা পার্টিকুলার পজিশন আর এর জন্য আমরা v বলছি, তাহলে এই দুটোর সামেশন হবে আমাদের টোটাল এনার্জি E। এখন সার্টেনলি তোমরা জানো এখানে p স্কয়ার, আমরা যদি ডট প্রোডাক্ট করি p ডট p, তাহলে px² + py² + pz², তার মানে xy এবং z কম্পোনেন্ট গুলোর স্কয়ারের কি সাম যদি আমরা নিই, তাহলে দ্যাট ইজ গোইং টু গিভ ইউ দি স্কয়ার অফ ইওর মোমেন্টাম। তো সেটা যদি আমরা আগের ইকুয়েশনে বসাই, তাহলে আমরা পাচ্ছি কি 1/2 px² + py² + pz² + v of r = e। তো এখন যদি নাকি আমরা একটা ওয়েভ ফাংশন কনসিডার করি যেটা হলো তোমার স্পেস এবং টাইমের উপরে নির্ভর করবে, psi of rt, যেটা আমরা ইতিপূর্বে তোমাদেরকে জানিয়েছি, তাহলে সেটাকে আমরা a exponential i/e² p.r - et দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন সার্টেনলি তোমরা জানো p ডট r কি হবে, pxx + pyy + pzz। সো আমরা এখান থেকে কি পাচ্ছি, psi of rt = আমরা পাচ্ছি a exponential i/e² pxx + pyy + pzz - et। এখন এইটাকে যদি নাকি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ইকুয়েশন 46 কে, তাহলে আমরা কি পাবো, এই একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, এখানে i/e² চলে আসবে। এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে px বাইরে আসবে, আর যেহেতু এটা এক্সপোনেনশিয়াল টার্ম, তাহলে রেস্ট অফ দ্য থিংস উইল রিমেইন দি সেম। তাহলে এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, বিকজ এই i/e² px বাদ দিলে এক্সকিউজ মি বাদ দিলে বাকি অংশটা আমাদের কি সাই থাকে, এই জিনিসটাই থাকে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি del psi del x = i/e² px psi। এটাকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে del স্কয়ার psi del x² = i/e² px del psi del x।
এখন অলরেডি আমরা এখানে ইকুয়েশন 47 থেকে দেখছি ডেল সাই ডেল এক্স কি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা i বাই a স্কয়ার px, তাই না, সাই। সো আমরা এইটাকে এইটাকে যদি এখানে বসাই তাহলে i বাই a স্কয়ার px সাই এখানে দিলে i মাল্টিপ্লাই করলে -1 একটা আসে, তার এই স্কয়ার স্কয়ার হয়, তাহলে 1/a স্কয়ার px স্কয়ার সাই। এখন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে px স্কয়ার সাই ইকুয়াল টু কি পাচ্ছি আমরা -a স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল x স্কয়ার। একইভাবে আমরা যদি নাকি এই ওয়েভ ফাংশনটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেতে পারি py স্কয়ার সাই ইকুয়াল টু -a স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল y স্কয়ার। আর যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো pz স্কয়ার সাই ইকুয়াল টু -a স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল z স্কয়ার। এখন আমরা যদি সাইকে উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো আমরা ai বাই a স্কয়ার আগের মতো এখান থেকে আসবে, আর এখান থেকে আমাদের মাইনাস ইটা বাইরে চলে আসবে, এক্সপোনেনশিয়াল টার্ম উইল রিটেইন। তাহলে কি পাচ্ছি আমরা -i বাই a স্কয়ার ই সাই। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে ই সাই ইকুয়াল টু -a স্কয়ার বাই i ডেল সাই ডেল টি ইকুয়াল টু কি পাবো আমরা, যেহেতু নিচে একটা i আছে উপরে যদি আমরা i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচেও একটা i, তাহলে i স্কয়ার ইকুয়াল টু -1 মানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে, তাহলে i স্কয়ার ডেল সাই ডেল। এখন যদি আমরা এই যে এনার্জি কনজারভেশন বা এই টোটাল এনার্জির উভয় পাশে যদি আমরা সাই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি ইকুয়েশন 45 থেকে আমরা 1/2m px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার সাই প্লাস v অফ r সাই ইকুয়াল টু e সাই। সো এখন যদি নাকি আমরা এই যে এতক্ষণ যেই এক্সপ্রেশন গুলো ডিরাইভ করলাম এই যে এখান থেকে এই -i বাই স্কয়ার ই সাই, ইন আদার ওয়ার্ডস ই সাই ইকুয়াল টু i স্কয়ার ডেল সাই ডেল টি, এবং এইখানে এই যে 49 50 and 51 এইগুলো যদি আমরা ইকুয়েশন 53 তে বসাই তাহলে আমরা কি পাচ্ছি -a স্কয়ার বাই 2m ডেল স্কয়ার সাই ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল y স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল z স্কয়ার প্লাস v সাই ইকুয়াল টু i স্কয়ার ডেল সাই ডেল টি। এখন আমরা এইটাকে যদি সিম্পলার ফর্মে লিখি, অ্যাবস্ট্রাক্ট ফর্মে লিখি, তাহলে ডেল স্কয়ার সাই লিখতে পারি, তাই না? বিকজ তোমরা জানো ডেল স্কয়ার মানে কি, ডেল স্কয়ার হলো ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। সো এইটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে -a স্কয়ার বাই 2m ডেল স্কয়ার সাই প্লাস v সাই ইকুয়াল টু i স্কয়ার ডেল সাই ডেল। তাহলে এইটাই হলো আমাদের 3 ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর এ সিঙ্গেল পার্টিকেল। এইটাই শ্রোডিঙ্গার 1926 সালে ডিরাইভ করেছিলেন এবং এর জন্য তিনি 1933 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন আমরা আসি, তোমাদের এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা ওয়েভ ফাংশন কে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটি ফাংশন। কেন ভেলোসিটি কেন দরকার পড়ছে তোমার? স্যার সাই তো এক্স ডিপেন্ডেন্ট পজিশন বের করা যায় সাই দিয়ে, মনে হলো। দেখো আমরা এ নিয়ে ইতিপূর্বেও বেশ খানিকটা আলোচনা করেছি, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা যখন এই ডি ব্রগলি ওয়েভ পড়ি, স্মরণ আছে তোমাদের? ডি ব্রগলি ওয়েভটা কি ছিল? দ্যাট ইজ এ কনসেপ্ট, তাই না? কি কনসেপ্ট সেটা? কনসেপ্টটা হলো যে ওয়েভের যদি পার্টিকেল প্রপার্টি থাকে তাহলে ডি ব্রগলি অ্যাসার্ট করেছিলেন তাহলে পার্টিকেলের ওয়েভ প্রপার্টি থাকা উচিত। তার মানে যখন কোনো একটা পার্টিকেল নাকি মশানে থাকে তখন সেই পার্টিকেলের একটা ওয়েভ প্রপার্টি থাকবে, সেইটাকে ডি ব্রগলি একটা ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলেন, যেটা ছিল ডি ব্রগলি ওয়েভ। তো আমরা সেইখানে এই যে নেচার অফ দি ডি ব্রগলি ওয়েভ যখন পড়ি তখন তোমাদের এই সাই সম্পর্কে ধারণা দিয়েছিলাম।
এই সাইটা কি? সাইটা হলো একটা ওয়েভ ফাংশন। সাই ইটসেলফ হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। কাজেই তোমাকে সাই ডিরাইভ করে ভেলোসিটি ডিটারমাইন করতে হবে না। আর যখন নাকি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে যাই, তখন আসলে আমাদের এই টার্মগুলোর আসলে ডাইরেক্ট কোনো মিনিং আমরা এভাবে খুঁজে পাই না। কাজেই আপাতত ইউ ডোন্ট নিড টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমরা তোমাদেরকে এইটা গতদিনেও খানিকটা আলোচনা করেছি, যখন নাকি শ্রোডিঞ্জার ইকুয়েশনে শুরু করি, যে তুমি এই ফার্স্ট প্রিন্সিপল থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করতে পারো না। তো আমরা তোমাদেরকে কতগুলো আর্টিফাইস দেখিয়েছি যে আইদার দিস ওয়ে অর দিস ওয়ে অর দিস ওয়ে তোমরা এটা আসতে পারো। এখানে যেই কথাগুলো বলার সেটা হলো যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স থেকে এই কোয়ান্টাম মেকানিক্সে যেই আমরা কি ইকুয়েশন ডিরাইভ করলাম, দেখো এর মধ্যে কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। সেটা হলো ক্লাসিক্যাল ইকুয়েশনে আমরা দেখেছি বোথ স্পেস এন্ড টাইমের আমাদের কি সেকেন্ড অর্ডার ডিরাইভেশন আছে, তাই না? কিন্তু এইখানে আমরা দেখছি স্পেস ডিরাইভেশন হলো সেকেন্ড অর্ডার, বাট টাইম ডিরাইভেশন হলো ফার্স্ট অর্ডার। তো কাজেই এইখানে তোমার এই সাইকে ডিরাইভ করলে তুমি ভেলোসিটি পাচ্ছ না। আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটা আর্টিফাইস দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে নাকি তোমাদেরকে এই ইকুয়েশনটা ডেভেলপ করে দেখিয়েছি। আমরা অ্যাজ উই গো অ্যালং তুমি বুঝতে পারবা যে হোয়াট ইউ ক্যান ডু। আসলে আমরা এইখানে এই কোয়ান্টাম মেকানিক্স তো গোটাটা পড়িয়ে দিতে পারবো না, একটু ধারণা তোমাদেরকে দিয়ে রাখছি যে হাউ ইউ ক্যান গো, বাট ইউ হ্যাভ টু গো এ লং ওয়ে। আচ্ছা, তো আমরা এখানে যেমনটা দেখলাম যে আমরা একটা ইকুয়েশন পেলাম যেটাকে বলছি আমরা থ্রি ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর এ সিঙ্গেল পার্টিকেল, এবং এটা অবশ্যই টাইম ডিপেন্ডেন্ট। তো আমরা চাচ্ছি যে এই সাইটা কিসের ফাংশন? একটা স্পেসের ফাংশন আর একটা হলো টাইমের ফাংশন। তো আমরা এইটাকে এই ভ্যারিয়েবল গুলোকে, তার মানে দুটো যে ভ্যারিয়েবল আছে, একটা হলো স্পেস ভ্যারিয়েবল আর একটা হলো টাইম ভ্যারিয়েবল, এটাকে আমরা সেপারেট করতে পারি কিনা। তো যদি নাকি আমাদের এই যে যেমনটা বলছিলাম যে আমাদের যদি ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ হয়, তাহলে আমরা কনসিডার করতে পারি যে আমাদের দুটো পার্ট, একটা হলো আমাদের স্পেস ডিপেন্ডেন্ট পার্ট, সেটাকে আমরা ইউ দিয়ে ডিজাইন করছি, ইউ অফ আর, আর একটা হলো টাইম ডিপেন্ডেন্ট পার্ট, যেটাকে আমরা এফ অফ টি দিয়ে ডিজাইন করছি। তো যদি নাকি আমরা তাই করি, তাহলে আমরা সাই অফ আর টিকে আমরা দুটো কম্বিনেশনে লিখতে পারি, ইউ অফ আর, এফ অফ টি। তো এইটা যদি আমরা ইকুয়েশন 55 এ বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যেহেতু এই পার্টটা ডেল স্কোয়ার বলো বা ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এন্ড সো অন, এই পার্টটা স্পেস নিয়ে ডিল করছে, কাজেই সেখানে আমরা এফটাকে বাইরে নিতে পারি। তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার এন্ড লাইকওয়াইজ ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল জেড স্কোয়ার প্লাস ভি ইউ অফ এফ। এন্ড লাইকওয়াইজ এই পার্টটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট পার্ট, কাজে এখান থেকে আমরা ইউ কে বাইরে নিতে পারি। তো এই থ্রু আউট দি ইকুয়েশন যদি আমরা ইউএফ দিয়ে ভাগ করি, তাহলে আমরা মাইনাস এ স্কয়ার টি স্কয়ার বাই 2m 1 upon u del স্কয়ার ইউ del x স্কয়ার প্লাস del স্কয়ার ইউ del y স্কয়ার প্লাস del স্কয়ার ইউ del z স্কয়ার প্লাস v ইকুয়াল টু i স্কয়ার 1 upon f del f del t। তো এখন আমরা আসি টাইম ডিপেন্ডেন্ট পার্টে। তোমরা আগেও যেমনটা দেখেছো যে i স্কয়ার 1 upon f df dt ইকুয়াল টু e। তো এইটার তোমরা সলিউশনে ইতপূর্ব করেছো, এবং সলিউশনে f ইকুয়াল টু c এক্সপোনেনশিয়াল মাইনাস i et বাই a স্কয়ার, এটা আর আমাদের নতুন করে ডিরাইভ করার দরকার নেই, বিকজ ইউ নো ইট। এবার আমরা আসি পরের পার্টে, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টে। তো তোমরা অলরেডি দেখেছো যে এই যে টাইম ডিপেন্ডেন্টের পার্ট, সেটাকে আমরা রিপ্লেস করতে পারি টোটাল এনার্জি ই দিয়ে। তো তাই যদি নাকি আমরা করি, তারপরে এটাকে থ্রো আউট দি ইকুয়েশন যদি আমরা ইউ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উই আর গোইং টু গেট মাইনাস a স্কয়ার স্কয়ার বাই 2m del স্কয়ার ইউ del x স্কয়ার প্লাস del স্কয়ার ইউ del y স্কয়ার প্লাস del স্কয়ার ইউ del z স্কয়ার প্লাস vu ইকুয়াল টু eu। এখন আসি এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি, তাহলে মাইনাস a স্কয়ার স্কয়ার বাই 2m del স্কয়ার ইউ প্লাস vu ইকুয়াল টু eu। আমরা যদি ইউটাকে বাইরে নিই, তাহলে
ব্র্যাকেটের মধ্যে আমরা মাইনাস a স্কয়ার t স্কয়ার বাই 2m ডেল স্কয়ার প্লাস bu ইকুয়াল টু u লিখতে পারি। তাহলে এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা অলরেডি জানো ডেল স্কয়ারের ভ্যালুটা, তো আমরা ওখানে বসিয়েছি। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আবার তোমরা একটা কনভেনিয়েন্ট ফর্মে লিখতে চাও, সেটা হলো আমাদের ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল জেড স্কয়ার প্লাস 2m বাই স্কয়ার t স্কয়ার ইনটু e মাইনাস bu ইকুয়াল টু 0। তাহলে এইটা হলো আমাদের কি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর 3 ডাইমেনশন। এখন কথা হলো আমাদের সলিউশনটা তাহলে কি হবে? আমাদের সলিউশনটা ছিল সাই অফ আরটি। তো সাই অফ আরটি তে যদি আমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টটা বসিয়ে দিই, তাহলে সি ইউ অফ আর এক্সপোনেনশিয়াল মাইনাস ই টি বাই স্কয়ার। তো এইটা কি, এটা হলো আমাদের একটা পার্টিকুলার সলিউশন কিসের জন্য? একটা পার্টিকুলার এনার্জি ইর জন্য। তোমার যদি এ লার্জ নাম্বার অফ ই থাকে, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু সাম দেম অল আপ টু গেট এ কি জেনারেল সলিউশন। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ফর দিস পার্ট। আমরা এবার পরের অংশে যাই। স্যার বলো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই আজকে কি স্যার আপনি এই স্লাইডটা কি স্যার আপনার ওয়েবসাইটে স্যার আপলোড দিবেন স্যার? যদি রিকোয়েস্ট করো তাহলে আই ডু। জি স্যার, আর কি স্যার আমরা মানে গত ক্লাসে আর কি স্যার যখন আপনার ওয়েবসাইটে গিয়েছিলাম তখন স্যার এই যে এই স্লাইডটাই আর কি পাইনি আর কি, তখন স্যার মনে হলো যে স্যার তোমরা তো বলনি যে স্যার এটা আমাদের দরকার, তো ইফ ইট ইজ নিডলেস তাহলে তো প্রয়োজন নাই। জি স্যার আসলে স্যার স্যার আপনি যদি স্যার আপনার ওয়েবসাইটে আপলোড করে দেন তাহলে স্যার আমরা সবাই আর কি ডাউনলোড করে নিতাম আর কি স্যার। আচ্ছা, আমাদের জন্য একটু উপকৃত হতো আই উইল ট্রাই টু ডু দ্যাট। আর কোনো কিছু? স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। ধন্যবাদ। আচ্ছা স্যার আসলে যে স্যার আমাদের এই যে অনলাইন ক্লাসে স্যার ওই যে মাঝে মাঝে স্যার যে আমাদের যে কানেকশন চলে যায় স্যার, আবার স্যার আমরা জয়েন করি, তো স্যার আসলে আপনি আমাদের প্রেজেন্ট স্যার কিভাবে নিতেছেন স্যার? আচ্ছা, আই উইল টেক কেয়ার, এই বিষয়টা আমি দেখবো। আরেকটা জিনিস হলো যে তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে তো তোমাদের জন্যই তো উই ডু এভরিথিং। এই যে আমি তোমাদেরকে ইয়েগুলো কি বলে এইখানে যেই লেসন গুলো দিই সেটা রেকর্ড করি এবং ইউটিউবে দিই। আমি দেখার চেষ্টা করি যে whether you are following the lesson। কোন কোন ক্লাসে তোমাদের উপস্থিতি অনেক কম থাকে, তো যারা যেদিন হয়তো কম থাকে ধরে নিলাম যে তোমাদের হয়তো নেট প্রবলেম ছিল, তো তোমরা তো পরবর্তীতে এইগুলো দেখো বলে মনে হয় না। তো ইফ ইট ইজ নিডলেস তাহলে তো আর আমার আপলোড করার দরকার নাই, বিকজ এটা তো একটা টাইম কনজিউমিং ওয়ার্ক। যদিও এইগুলো এই কিছু কিছু এডিটোরিয়াল কাজ থাকে সেগুলো যদিও আমি আপাতত করছি না, এনিওয়ে তারপরেও যে ইট মে ইন টার্ন হেল্প ইউ। আমি জানি না এটা তোমরা কতটুকু কিভাবে নিবা। জি স্যার আমরা স্যার ফলো করার চেষ্টা করি স্যার। আরেকটা জিনিস হলো যে আমি তোমাদের এই ইয়ের সাথে খুব বেশি পরিচিত না, কি বলে আইটির ব্যাপারে খুব ফ্যামিলিয়ার না, আমার কিছু প্রবলেম আছে। তো আমি এই তোমাদের টুইটার আমার জন্য খানিকটা সুবিধা হয়, কারণ ওখানে মেসেজ ডাইরেক্ট প্লেস করা যায়, অন্য মাধ্যমগুলো আমি এত বুঝি না। তো যদি কোনো নতুন কিছু আপডেট থাকে আই ক্যান পুট ইট দেয়ার। আর এটা হলো যে তোমাদের এই আমার ওয়েব পেজে ওইখানে দিতে পারি, ওইখানে আমাদের অত ফ্লেক্সিবিলিটি আসলে নাই। আমরা ফাইল আপলোড করতে পারি, ওইখানে কিছু লিখতে পারি, কিন্তু আসলে ওই যে ফ্রি স্পেসের মতো খানিকটা থাকলে যেখানে আমরা মেসেজ গুলো দিতে পারতাম, এইগুলো তো আমাদের আইটি যারা দেখে দে ক্যান ওয়ার্ক অন ইট। আরো হয়তো কিছু সমস্যাও আছে, আমি জানি না। আমাদের এই ইমেল তো গুগলের কাছ থেকে কেনা, হয়তো ওদের সাথে কি টার্মস এন্ড কন্ডিশনস আছে এবং ওই যে আমাদের লিমিট কতটা, কি বলে মেমোরি লিমিট কতটা, সে সম্পর্কে আমার আই ডু নট হ্যাভ দি ডিটেলস আইডিয়া। হয়তো সে কারণে ওরা অত যেই জিনিসগুলো হয়তো পারে সেগুলো হয়তো ওরা সব চেষ্টা করে না।
এনিওয়ে আমি আজকের ক্লাস একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করেছি। তারপরে আমি এইখানেও তোমাদের এই যে কি বলে কোভিড-19 এর প্রিকশনস গুলো রেখেছি। আমি সবসময় এটা রাখার চেষ্টা করছি এই জন্য, যেহেতু আমরা এই সিচুয়েশন থেকে এখনো ওভারকাম করতে পারিনি এবং এই বিশেষ পরিস্থিতির কারণে আমরা আসলে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো তোমরা ইউ ক্যান ফলো দি প্রিকশনস। এনিওয়ে তাহলে আমরা এই আমাদের ক্লাসে যেতে পারি পরের পার্টে। তো তোমরা ইতোপূর্বে দেখেছো যে বোরের অ্যাটম মডেল আমাদের তখনকার প্রবলেম গুলো মনে হয়েছিল বেশ ভালোভাবে সলভ করতে পারে, বিকজ হাইড্রোজেনের যেই স্পেকট্রাল লাইন গুলো বা স্পেকট্রাল সিরিজ গুলোকে সে কমপ্লিটলি ডিসক্রাইব করতে পারে বলে মনে হয়েছে। তারপরে মনে হয়েছে যে শুধু হাইড্রোজেন হলে তো হবে না, হাইড্রোজেনের সাথে আমাদের কি আছে, হাইড্রোজেনের আইসোটোপ আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলো আছে। তো সেগুলোকে আমরা এই রিডিউসড মাস দিয়ে অ্যাড্রেস করতে পেরেছি। এরপরে আমাদের আরো বেশি ইলেকট্রনের যে অ্যাটম গুলো আছে, হিলিয়াম, লিথিয়াম এগুলো নিয়ে, তো সেখানে আমাদের যেহেতু একটা ইলেকট্রন নিয়ে আমাদের ডিল করে বোর অ্যাটম মডেল, সেজন্য আমরা ওইখানে মেনি ইলেকট্রনকে ইয়ে করতে পারিনি, কিন্তু আমরা এটাকে আয়োনাইজড করে তখনকার মতো প্রবলেম সলভ করতে পেরেছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই বোর অ্যাটম মডেল ইজ নট সাফিসিয়েন্ট একটা জেনেরিক ফর্মে অ্যাটম মডেলের জন্য। আরেকটা জিনিস হলো যে ইতোপূর্বেই তোমাদেরকে খানিকটা আইডিয়া দেওয়া হয়েছে কি কি সমস্যা। তারপরে আমরা এগুলোকে যদি সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাবো, যেমন ধরো হাইড্রোজেনের আলফা লাইন, তাই না? আমাদের কাছে মনে হয় সেটা একটা সিঙ্গেল লাইন, কিন্তু তুমি যদি হাইপার স্পেকট্রোস্কোপিতে যাও তাহলে দেখবা যে না, ওই এখানে 5টা লাইন আছে। তো তার মানে হলো যে এই 5টা লাইন তো একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রবলেম সলভ হবে না, যেখানে তোমার বোর বলছে যে সিঙ্গেল কোয়ান্টাম নাম্বার, শুধু এন দিয়েই সবকিছু বোঝানোর চেষ্টা করছে। তার মানে সেটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে তোমার আরো অ্যাডিশনাল কোয়ান্টাম নাম্বার দরকার পড়বে। আর যেমনটা তোমাদের বললাম যে এটা হলো সিঙ্গেল ইলেকট্রনের জন্য, তার মানে হলো যে এইটাকে তুমি এক্সটেন্ড করতে পারো না সহজে মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে। আর এখানে এনার্জি ট্রানজিশনের কিভাবে ঘটবে তার কোনো ক্যালকুলেশন বোর বলতে পারে না। ইন আদার ওয়ার্ডস এটা একটা কোয়ালিটেটিভ স্টেটমেন্ট। আরেকটা জিনিস হলো এই যে কেমিক্যাল বন্ডিং এর ব্যাপারেও এই মডেল তেমন কিছু বলতে পারে না। তো এ পর্যন্ত আমরা যেই সব প্রবলেমের মুখোমুখি হয়েছি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য সমারফেল্ড তার রিলেটিভিস্টিক মডেল প্রদান করেছেন। তো রিলেটিভিস্টিক মডেলে তার যে অভিব্যক্তি সেটা হলো এরকম যে উনি কনসিডার করছেন যে আমরা যদি সার্কুলার অরবিট কনসিডার না করে, যেমনটা বোর করেছেন, আমরা যদি ইলিপ্টিক্যাল অরবিট কনসিডার করি, তাহলে আমাদের খানিকটা সুবিধা আছে। তো যদি নাকি তুমি ইলিপ্টিক্যাল অরবিট কনসিডার করো তাহলে কি সুবিধা? একটা হলো যে ইলিপস হলো একটা জেনেরিক ফর্ম, যার একটা ফর্ম আবার সার্কেল, তাই না? ইলিপসকে আমরা উই ক্যান রিডিউস ইট টু সার্কেল। অন্যভাবে বলতে গেলে ইলিপস এমন একটা ফর্ম যেটাকে তুমি ইউ ক্যান মেক ইট এনিথিং। ফর ইনস্ট্যান্স এটাকে তুমি স্ট্রেট লাইনও বানাতে পারো, এটাকে তুমি সার্কেল বানাতে পারো, আর এটা ইলিপস তো ইলিপস, এবং এইটাকে ইউ ক্যান রোটেট অল দি ওয়ে। আচ্ছা, তো এখন তুমি যদি ইলিপ্টিক্যাল অরবিট কনসিডার করো তাহলে ইলিপস কনসিডার করলে আমাদের এই ইলিপসে যখন একটা ইলেকট্রন ঘুরবে তাহলে এই ইলেকট্রনের ভ্যালোসিটি, আমরা ভ্যালোসিটি থেকে মানে স্পিড বলি, সেটা সুবিধা হবে। আমাদের স্পিডটা পরিবর্তন হয়, তাই না? যেটা নাকি আমাদের সার্কেলে পরিবর্তন হয় না। তো স্পিডের যদি নাকি পরিবর্তন হয় তাহলে কি হয়? স্পিডের পরিবর্তন হলে মাসের পরিবর্তন হয় না, বিকজ তোমরা জানো যে ভ্যালোসিটি পরিবর্তন হলে রিলেটিভিস্টিক মাসও পরিবর্তন হয়। তার মানে হলো যে এই
ইলিপ্টিক্যাল অরবিট যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের সুবিধা হলো যে আমরা এখানে এই মাসের যে রিলেটিভিটি সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এখানে দেখো আমরা একটা স্কেচ দেখানোর চেষ্টা করেছি। সে ধরো এখানে আমাদের একটা কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে তো কি প্লাস জেডি। আর এখন ইলেকট্রন যদি আমার এই ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরে তাহলে এইটা তোমরা দেখতে পাচ্ছ একটা ইলিপস, এখানে কি থাকে একটা সেমি মেজর এক্সিস আমরা একটা বলি এ, সেমি মাইনর এক্সিস আমরা বি বলছি, এখানে আমাদের আর বলছি আমাদের কি পোল থেকে আমাদের এই যে যেখানে ইলেকট্রনটা আছে সেই পর্যন্ত এই ডিসটেন্সটাকে আর বলছি, এবং আমরা এই সেমি মেজর এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা ফাই বলছি। তার মানে হলো যে আমরা যদি পোলার কোঅর্ডিনেট কনসিডার করি তাহলে আমাদের এই ইলিপ্টিক্যাল সিস্টেমের জন্য আমাদের দুটো কোঅর্ডিনেট দরকার পড়বে, একটা হলো আর, একটা হলো ফাই। যেখানে আর হলো আমাদের রেডিয়াল ডিসটেন্স আর ফাই হলো আমাদের অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তো আমরা এর এই দুটো ভ্যারিয়েবলকে আমরা কাজে লাগাতে পারি দুটো পারপাসে। একটা হলো যে আমরা বোর যেমনটা নাকি আমাদের এই এন বলেছিল অরিজিনাল কোয়ান্টাম নাম্বার এন, তো সেটাকে আমরা রিটেন করি একটা এন এই ডিউ টু আর, আর ফাইভ জন্য আমরা আর একটা কোয়ান্টাম নাম্বার এখানে ইন্ট্রোডিউস করতে পারি। তো তাই যদি আমরা করি তাহলে তো তোমরা অলরেডি জানো যে আমাদের এই অরিজিনাল কোয়ান্টাম নাম্বার এন হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তোমরা ইউ ক্যান কনসিডার। আর আমাদের এই অরবিটাল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল যেটাকে আমরা বলছি, এটার ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হবে ইন স্টেপ অফ ইউনিটি। তো আমরা এই মেজর এক্সিস আর মাইনর এক্সিস অলরেডি আমরা বলেছি। তো সেই ইলিপসের ধরনটা কেমন হবে, আমরা যদি এই বি বাই এ ইকুয়াল টু লিখি, যেখানে বি হলো কি আমাদের সেমি মাইনর এক্সিস, এ হলো আমাদের সেমি মেজর এক্সিস, আর এল হলো আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার l+1/n। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এইটা দিয়ে আমরা এই তার মানে ডিপেন্ডিং আপন এল আমরা আমাদের ইলিপসটা কেমন হবে, শেপ অফ দি ইলিপস আমরা বলতে পারি। তো এর পরবর্তীতে যাওয়ার আগে কতগুলো ডিজাইনেশন আমরা তোমাদেরকে এখানে জানিয়ে রাখি। সেটা হলো যে আমরা এই যে এন বললাম, যেটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি, আর এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের জন্য আমরা যে কোয়ান্টাম নাম্বার বললাম সেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলতে পারি বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বলতে পারি। তো সেটাকে আমরা এল দিয়ে ডিজাইন করেছি। তো আমরা যদি এই এনার্জি লেভেলকে 1, 2, 3, 4, 5 ইত্যাদি 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 আমরা যাই, তাহলে আমাদের তার করেসপন্ডিং এই এল ভ্যালু গুলো কি হবে আমাদের, তাহলে সেইটা আমাদের এই যে 0, 1, 2, তো সেইগুলোকে আমরা সাধারণত এই লেটার দিয়ে ডিজাইন করি। এখানে প্রথমটাকে আমরা এস বলি, দ্বিতীয়টাকে আমরা পি বলি, তৃতীয়টাকে আমরা ডি বলি, তারপরেরটা আমরা এফ বলি, তারপরেরটা আমরা জি বলি, এন্ড লাইকওয়াইজ। তো আমরা যদি এই এই প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বরগুলোকে যদি নাকি আমরা এক একটা শেল বলি, তাহলে আমাদের এই যে অরবিটাল কোয়ান্টাম নাম্বার যেগুলো, সেইগুলোকে আমরা সাবশেল বলি। তো ধরি আমরা n ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে সেটাকে আমরা কে শেল বলি। তাহলে এই কে শেলে আমাদের সাবশেল কটা থাকে, আমাদের একটাই সাবশেল থাকে, বিকজ আমাদের 0 to n-1। তো একটার জন্য শুধু 0টাই থাকে, n-1 তো 0ই হয়ে যায়, তার মানে এখানে একটা সাবশেল থাকে। এন্ড দেন আমরা যদি n ইকুয়াল টু 2 ধরি, তাহলে এটাকে আমরা এল শেল বলি। তাহলে এল শেলে আমাদের কটা সাবশেল থাকে, তোমরা জানো যে আমরা অলরেডি বলেছি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে n-1 কত, 1, তাহলে 0 আর 1, তাহলে 0কে আমরা এস দিয়ে ডিজাইন করি আর 1কে আমরা পি দিয়ে ডিজাইন করি। এন্ড লাইকওয়াইজ আমরা যদি এই n ইকুয়াল টু 3 বলি, তাহলে সেইটাকে আমরা এম দিয়ে ডিজাইন করি এবং সেখানে আমাদের 3টা সাবশেল থাকে, এবং সেইগুলোকে আমরা এস, পি, ডি ইত্যাদি দিয়ে আমরা
ডিজাইন করি। আমরা এখানে বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে সার্কুলার অরবিটে দেখিয়েছি। যদি আমাদের এই প্রথম শেলের জন্য আমাদের একটাই সাবশেল থাকে, দ্বিতীয়র জন্য আমাদের দুটো সাবশেল থাকে, তৃতীয়র জন্য আমাদের তিনটা সাবশেল থাকে এবং চতুর্থর জন্য আমাদের চারটা সাবশেল থাকে এন্ড লাইকওয়াইজ। তো এখন কথা হলো যে আমাদের এই শেপ গুলো কেমন হবে, শেপ গুলো কেমন হবে। তো তোমরা অলরেডি এইখান থেকে দেখতে পেয়েছো যে এই যে আমরা এখানে দেখেছি বি বাই এ ইকুয়াল টু এল প্লাস ওয়ান। তো এল ইকুয়াল টু যদি আমার কত হয়, এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এন ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু কত, 0। তাহলে 1/1, তার মানে এখানে শুধুমাত্র আমাদের সার্কুলার অরবিট রিটেন করে। এন ইকুয়াল টু যদি আমাদের 2 হয় তাহলে এখানে আমাদের দুটো সাবশেল থাকে। একটা কি, একটা হলে এল ইকুয়াল টু 0, তাহলে এখানে হাফ একটা, আরেকটা কি এল ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 + 1 2/2, তাহলে একটা হলো সার্কুলার আর একটা হলো কি ইলিপ্টিক্যাল অরবিট। এন্ড লাইকওয়াইজ আমরা এখানে এই কতগুলো অরবিট তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি যখন আমরা এই যে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেলে আমরা অরবিট গুলো দেখানোর চেষ্টা করেছি। এখন কথা হলো যে আমাদের এই অরবিটে ইলেকট্রন যদি নাকি মশানে থাকে, ইলেকট্রন যদি মশানে থাকে তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে ফর ডিফারেন্ট অরবিটস। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কিভাবে ডিজাইন করব? আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামকে পিএল দিয়ে ডিজাইন করি তাহলে পিএল ইকুয়াল টু এল এইচ স্কয়ার বাই এইচ বাই 2 পাই। তোমাদের মনে আছে বোরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, এন এইচ স্কয়ার, তাই না? একটা ছিল এন এইচ স্কয়ার, বাট আমরা এখানে কি লিখছি, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য লিখেছি আমরা এল এইচ স্কয়ার, যেখানে এল ইকুয়াল টু 0, 1, 2 ইত্যাদি। তো কোয়ান্টাম মেকানিক্যাল কনসিডারেশন থেকে তোমরা দেখতে পাবা পিএল আসলে এই এল এইচ স্কয়ার নয়, এল এইচ স্কয়ার নয়, ইনস্টেড পিএল ইকুয়াল টু এল স্টার এইচ বাই 2 পাই, যেখানে এল স্টার হলো এল ইন্টু এল প্লাস 1 টু দি পাওয়ার হাফ। এখন কথা হলো যে এইটা আসলে এইগুলো পড়তে এতটা ইন্টারেস্টিং লাগে না। ইন্টারেস্টিং লাগে যেমন নাকি তোমরা এই যে শোডিঞ্জার ইকুয়েশন পড়লা, এটা দিয়ে যদি তোমরা প্রবলেম সলভ করতে যাও তখন ইট উড বি ইন্টারেস্টিং। বিকজ তুমি যদি সে হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি এই শোডিঞ্জার ইকুয়েশন সলভ করো তখন দেখবা এই যে এল নয় এল স্টার পাবা, যেটা হলো এল ইন্টু এল প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তখন তোমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হবে যে ওয়েল উই গট টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং তখন তোমরা বুঝতে পারবা, ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম যেমনটা নাকি যে এই আইনস্টাইন এবং প্লাঙ্ক, সেটা হলো যে আইনস্টাইনের মনে হতো, আই ডোন্ট নো উনি কি বলতেন যে এই প্লাঙ্ককে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো 1919 সালে, কারণ হোয়াট হি হ্যাজ ডান। তোমাদের মনে আছে না? সেখানে এনএইচ নিউ বলেছিল, তাই না? কিন্তু এন এর জায়গায় কি হবে? জি স্যার, এন দ্যাট ইজ নট এন, দ্যাট ইজ এন প্লাস হাফ। তো এই যে এন প্লাস হাফ, সেটা হলো তুমি যদি শোডিঞ্জার ইকুয়েশন সলভ করো তাহলে ইউ উইল গেট এন প্লাস হাফ। যদি তুমি ওই ইকুয়েশন সলভ করে আসতে পারো তাহলে তখন ইট উড বি ইন্টারেস্টিং যে ও ইয়েস, এইটা কি করে হলো, এটা তো এটাই হওয়ার কথা, then it is interesting. Otherwise তুমি যদি if you go through like that তাহলে it may not be interesting যে কোথা থেকে কি নিয়ে চলে আসলাম। আচ্ছা, এনিওয়ে, তো আমরা যদি এই যে মেকানিক্যাল মোমেন্ট গুলো দেখার চেষ্টা করি, সেই এস ইলেকট্রনের জন্য মেকানিক্যাল মোমেন্ট কি হবে, তাহলে এল স্টার ইকুয়াল টু, তোমরা তো জানো এল ইন্টু এল প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে এল যদি নাকি 0 হয়, এস ইলেকট্রনের জন্য তোমরা জানো এল হলো 0, তাহলে 0 গুণিত 0 প্লাস 1 টু দি পাওয়ার হাফ কত হয়? সাথে অবশ্যই এইচ কাট আছে বা এইচ বাই 2 পাই, যেটা তোমরা বলো, তাহলে কত হয়? স্যার সব মিলায় স্যার 0 হয়। হ্যাঁ, এইটা তাহলে এখানে 0 হয়। হোয়াট অ্যাবাউট পি? পি ইলেকট্রনের জন্য এল স্টার কত হবে? তো তোমরা জানো পি ইলেকট্রনের জন্য এল এর মান কত? এল এর মান হলো 1। তো 1 যদি নাকি হয় তাহলে 1 ইনটু 1 প্লাস 1 টু দি পাওয়ার হাফ, অবশ্যই এইচ বাই 2 পাই আছে, তাহলে কত হলো এটা? স্কয়ার রুট 2 ইনটু এইচ কাট বাই এইচ বাই 2। তো আমরা এইখানে তোমাদেরকে একটা কনসেপচুয়াল মডেল দেখানোর চেষ্টা করেছি, যদি নাকি আমাদের এই যে ইলেকট্রনটা এরকম একটা অরবিটে ঘুরে তাহলে তার এই মেকানিক্যাল মোমেন্ট বা অরবিটাল মোমেন্টাম কোন দিকে যায়? রাইট হ্যান্ড স্ক্রু, তাই না?
রাইট হ্যান্ড স্ক্রু। তো সেটাই আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দিস আর কনসেপচুয়াল মডেল। অনেকে এইটা একটু অনেক সময় মিসলিডিং, যে লোকজন মনে করে ও ইলেকট্রনটা তো এভাবে ঘুরছে, তাই না? বাট উই আর নট শিওর whether it is revolving round the orbit. আমরা জানি না কিন্তু যে আসলে ঘুরছে নাকি ঘুরছে না। বাট যদি ঘুরতো তাহলে এরকম হতো। ইন আদার ওয়ার্ডস এটা এরকম। কিন্তু মজার ব্যাপার হলো যদি ঘুরতো তাহলে দ্যাট ইজ নট কন্টিনিউয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে এটা কোনোটাই কন্টিনিউয়াস নয়। সো তোমরা এই 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 কনসেপ্ট গুলোকে মিসকনসেপ্ট করবা না যে এটা এরকম, তা নয়। এগুলো হলো কনসেপচুয়াল মডেল। এই জন্য অনেকে করে কি, তারা এরকম ফিগার আউট করে না, তারা ছবি ড্র করে না। কারণ হলো ছবি ড্র করলে সবসময় একটা মেন্টাল পিকচার তৈরি হয়ে যায় যে ও এই ছবিটা এরকম, বাট আমি তো ছবিটা জানি না, তো শুড উই ড্র দ্যাট? ওই জন্য অনেকে মনে করে যে ও আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ইজ গুড, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ে। আচ্ছা, যদি নাকি আমরা ডি ইলেকট্রনের ক্ষেত্রে কনসিডার করতাম তাহলে কি হতো? ডি ইলেকট্রনের জন্য তোমরা জানো যে এল হলো 2, তাহলে 2 × 2 + 1 টু দি পাওয়ার হাফ, সাথে কাট আছে, তাহলে কি হলো √6 h/2 পাই। এখন কথা হলো যেমনটা নাকি আমরা আগেও বলেছিলাম যে আমরা এই ডিজাইনেশন কিভাবে দিব। তো যদি নাকি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n 1 2 3 4 5 6 7 ইত্যাদি হয়, তাহলে তখন আমরা এগুলো লেটার ডিজাইনেশন আমরা কে, এল, এম, এন, ও, পি, কিউ ইত্যাদি ব্যবহার করি। আর আমরা এই যে সাবঅরবিট গুলোকে এস, পি, ডি, এফ, জি ইত্যাদি আমরা বলি, তাই না? তো তোমরা জানো যে এই যে লেটার গুলোর কিছু কারণ আছে, যেমন এস হলো শার্প, পি হলো প্রিন্সিপাল, ডি হলো ডিফিউজ, এন্ড লাইকওয়াইজ এগুলি স্পেকট্রোস্কোপি থেকে এসেছে, যাদের ইন্টারেস্ট তারা দেখে নিতে পারো। তো আমাদের এই ইলেকট্রন অকুপান্সি গুলো কিভাবে হবে? ইলেকট্রন অকুপান্সি গুলো আমরা এখানে একটা অ্যারো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই যে ফার্স্ট শেলের ফার্স্ট সাব শেল আগে পূরণ করবে, তারপরে ক্রমান্বয়ে এইভাবে এটা দিস ইজ দি ইউজুয়াল ওয়ে টু ফিল আপ দি ইলেকট্রনস। যদিও কিছু ব্যতিক্রম আছে, আমরা আপাতত ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। তো তার মানে হলো যে আমরা যদি এই শেল গুলোকে কি কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর ইত্যাদি দিয়ে আমরা ডিজাইন করেছি, আর সাবশেল গুলোকে এস, পি, ডি, এফ দিয়ে আমরা ডিজাইন করেছি। তো আমরা যদি এই প্রত্যেকটা শেল বাই শেল আমরা আসি, তাহলে প্রথম শেলের জন্য আমাদের কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2টো ইলেকট্রন থাকতে পারে, তাই না? প্রথম শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। একটা এস সাবশেল থাকে, সেখানে 2টো ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় শেলে কয়টা থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। এন্ড তৃতীয় শেলে আমাদের 18টা, এন্ড লাইকওয়াইজ 7th শেলে তোমার 98 ইলেকট্রন থাকে। তো আমরা যদি এইগুলোকে এই লেটার ডিজাইনেশন ব্যবহার করি, তো সাধারণত লেটার ডিজাইনেশন ব্যবহার করলেও এই কে, এল, এম, এন এখানে ব্যবহার করা না, এখানে নাম্বার ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথম শেলের জন্য কি ব্যবহার করি? 1s2, তাই না? যদি এটা ফিল্ড হয় তাহলে 1s2। তারপরে দ্বিতীয়টাকে আমরা কি করি? 2s2, দেন 2p6 যদি ফিল্ড হয়, এন্ড দেন তারপরে কি 3s2, 3p6, 3d10, and likewise 4f14 and so on. তো কত দূর গেলাম? এখন আমরা যদি এগুলোকে এনার্জি ডিজাইনেশনে যাই, তাহলে এইটা হলো n হলো আমাদের শেল, তাহলে তার জন্য আমাদের সাবশেল হলো ফার্স্ট এস 1s, দেন হলো সেকেন্ড শেল। আমরা এখানে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যত তুমি হায়ার এনার্জিতে যাবা, তত আমাদের এই স্পেসিং গুলো কিভাবে হবে সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাকে দেওয়া হয়েছে। তুমি যদি অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসাও, তাহলে একটা মেন্টাল পিকচার তোমার তৈরি হয়। তাহলে n = 2s 3p। তো যদি n = 3 ধরি, তাহলে দেখো 3s 3p 3d। দেখো এখানে এই 4s এর কিন্তু এনার্জি কম, যেখানে 3d এর এনার্জি কিন্তু হায়ার দ্যান 4s। এন্ড লাইকওয়াইজ তুমি পরবর্তী ইয়েগুলো যদি দেখো, তাহলে কোনো ক্ষেত্রে দেখবা যে এই কোনোটার হয়তো এই পরের স্টেপের ডি বা পি এর উপরে চলে যাবে।
এইবার আমরা আসি ইলেকট্রন কনফিগারেশনে। তো তোমরা অলরেডি কতগুলো জিনিস জানো যে আমাদের একটা শেলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n স্কয়ার সংখ্যক, তাই না? 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, যেখানে n হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা হায়ার করেছি কোথা থেকে? বোরের কোয়ান্টাম নাম্বারকে আমরা রিটেন করেছি এবং আমরা এই সমারফেল্ড মডেলে সেটাকে এই যে রেডিয়াল ভেক্টরের করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার হিসেবে কনসিডার করেছি। আরেকটা হলো অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাইয়ের রেসপেক্টে আমরা সাবশেল গুলো কনসিডার করেছি। এখানে কটা সাবশেল থাকতে পারে? n সংখ্যক সাবশেল থাকতে পারে, বিকজ হলো সাবশেল স্টার্ট করে 0 থেকে আর শেষ হয় n-1 ইন স্টেপ অফ 1। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত কটা সাবশেল হয়? n সংখ্যক সাবশেল হয়। তাহলে প্রত্যেকটা সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2 × 2s + 1 সংখ্যক ইলেকট্রন। তো আমরা এখানে কতগুলো ইলেকট্রন ডিজাইনেশন আমরা দেখিয়েছি। হাইড্রোজেনে আমাদের ইলেকট্রন কয়টা থাকে? একটা থাকে, সেটাকে আমরা 1s1 দিয়ে রিপ্রেজেন্ট করি। হিলিয়ামে থাকে দুটো, সেটাকে 1s2 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দেন লিথিয়ামে আমাদের কটা ইলেকট্রন থাকে? তিনটা। তাহলে সেটাকে 1s2 দেন 2s1। তাহলে সেখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে? একটা। তারপরে বেরিলিয়ামে কটা থাকে? চারটা ইলেকট্রন থাকে, তাহলে 1s2 2s2। শেষ শেলের ইলেকট্রনকে আমরা কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন বলি। এন্ড লাইকওয়াইজ কার্বনের জন্য আমাদের 6টা থাকে, তাহলে 1s2 2s2 দেন 2p2। দেন নাইট্রোজেনের 7টা, 1s2 2s2 2p3। দেন নিয়নে কয়টা থাকে? আমাদের 10টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p6। এন্ড লাইকওয়াইজ তুমি পরবর্তী পিরিয়ডিক টেবিলে তোমরা দেখে নিতে পারো কনফিগারেশন গুলো কিভাবে করা হয়েছে। এখন আমরা একটু আগে যেমনটা বললাম যে আমাদের শেলে যে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে, সেটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি যে এইটা আমরা ডিরাইভ করতে পারি কিনা। তাহলে এই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকতে হলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সাবশেল আমাদের ফিল্ড হতে হবে। তো সাবশেলে কটা ইলেকট্রন থাকে? 2 × 2s + 1 সংখ্যক ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে আর সাবশেল কটা থাকে? 0 থেকে n-1। তো আমরা যদি এইগুলোকে সব সাম করি, তাহলে সবগুলোকে অ্যাড করলে আমরা পাবো কি? তাহলে প্রথমে 2 × 1, তারপর 2 × 3 প্লাস 2 × 5 প্লাস আপ টু লাস্ট টার্ম কত ছিল আমাদের? n-1। তাহলে এইগুলোকে যদি আমরা সব সাম করি, আমরা 2 কে বাইরে নিলে 1 + 3 + 5, এটা একটা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই তো? তো এইটাকে যদি আমরা সাম করি, তাহলে কিভাবে আমরা সেই সামটা করতে পারি? মনে আছে তোমাদের? হাউ টু সাম অফ দিস অ্যারিথমেটিক প্রোগ্রেশন? কার স্মরণ আছে? জি স্যার। বলো কিভাবে যোগ করব? স্যার এখানে যে স্যার একটা Sir, A plus n-1 times D. সেটা তো লাস্ট টাইম হয়ে গেল। আচ্ছা, সেটা বড় একটা ফর্মুলা ছিল, n/2 n/2 × 2a plus n-1 × d, রাইট? জি তাহলে স্যার। সেটা জি যদি স্যার। এখানে Yes. বসাও, তাহলে that will give you 2n স্কয়ার। তো তোমরা এটা বুঝতে পারছো? যদি না বুঝতে পারো, তাহলে যদি আমি এখানে অলরেডি করে দিয়েছি, বাট স্টিল আই ওয়ান্ট টু লিভ ইট অ্যাজ ইওর হোমওয়ার্ক। এইবার আমরা আসি, এতক্ষণ পর্যন্ত বেশ কিছু প্রবলেমের সলিউশন আমাদের হলো, তাই না? বেশ কিছু প্রবলেমের সলিউশন হলো। কিসের সলিউশন? যেমন হলো হাইড্রোজেনের এই সালফা লাইনের যেহেতু অনেকগুলো লাইন ছিল, কটা? 5টা লাইন ছিল। সেই লাইনগুলোকে বুঝার জন্য আমরা কি করলাম? সমারফেল্ড মডেল নিয়ে আসলাম, তাই না? কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ, দ্যাট ইজ নট গুড এনাফ টু ডু এভরিথিং। তোমরা জানো যে এই যে অ্যালকালি মেটাল বলে, তাই না? সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে কি বলে? স্যার অ্যালকালি। অ্যালকালি মেটাল বলে না? জি স্যার। তো তোমরা ফিজিক্স ল্যাবরেটরিতে সোডিয়াম লাইট দিয়ে এক্সপেরিমেন্ট করেছো না কেউ?
জি স্যার। ওইখানে কি সোডিয়ামের কয়টা ওয়েভলেন্থ ছিল? দুটা ওয়েভলেন্থ ছিল, তাই না? দুটো ওয়েভলেন্থ ছিল, কত? 5890 অ্যাংস্ট্রম আর 5896 অ্যাংস্ট্রম, মনে আছে না? জি আচ্ছা, স্যার। তো এই যে ছিল, তো এটা কোথা থেকে আসলো? এই এতক্ষণ আমরা যা পড়েছি তা দিয়ে কি ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায় না। পরে উলেনবেক এন্ড গাউড-স্মিথ তাদের মনে হলো যে না, এইখানে আমাদের আরেকটা নতুন কোয়ান্টাম নাম্বার নিয়ে আসতে হবে। সেটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। কারণ হলো ইলেকট্রন যে অরবিটে রিভলভ করছে, এর সাথে যদি ইলেকট্রন একটা স্পিন থাকতো, যদি একটা স্পিন থাকতো, তাহলে আমরা আরো দুটো কোয়ান্টাম নাম্বার পেতে পারতাম এবং সেখান থেকে আমরা দুটো ওয়েভলেন্থ পেতে পারতাম। এবং দেখো, এই যে অ্যালকালি মেটালের যে এটা কিন্তু ফাইন স্ট্রাকচার না, এটাকে ডাবলেট বলি আমরা, এটাকে ডাবলেট বলি। এটা দ্যাট ইজ নট ফাইন স্ট্রাকচার। এই ডাবলেট কারণ এটা হলো খুব কাছাকাছি দুটো ওয়েভলেন্থ, কিন্তু খালি চোখে মনে হয় অলমোস্ট সেম, কিন্তু তুমি যদি পরীক্ষা করতে যাও তাহলে দেখো যে দুটো কাছাকাছি ওয়েভলেন্থ। তাহলে এইটাকে যদি তোমাকে অ্যাড্রেস করতে হয়, দেন ইউ নিড অ্যানাদার কোয়ান্টাম নাম্বার, যেটাকে বলি আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রন স্পিনকে তার জন্য একটা মেকানিক্যাল মোমেন্ট থাকবে, যেটাকে আমরা পিএস বলতে পারি। সেটা কি হবে? পিএস ইকুয়াল টু এস স্কয়ার্ড। এখানে বলে রাখা ভালো, এস ইকুয়াল টু হাফ। কিন্তু আবারও আগের বারও যেমনটা বললাম, ইট শুডন্ট বি ইকুয়াল। কারণ কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশনে গেলে তুমি বা ওখান থেকে ইভালুয়েট করতে গেলে দেখবা দ্যাট ইজ নট ইকুয়াল টু। এই ইকুয়াল টু যখন হবে তখন হলো এস স্টার। এই এস স্টার মানে কি? এস স্টার মানে হলো এস ইন্টু এস প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে যদি এস এর ভ্যালু হাফ হয়, অনলি হাফই, তাহলে এই এস স্টার কত হয় দেখো তো? হাফ ইন্টু হাফ প্লাস হাফ টু দি পাওয়ার হাফ কত হয়? হ্যাঁ, কি হিসাব করতে পারোনি? ক্যালকুলেটর লাগবে? হাফ প্লাস 1 কত? 3 হাফ, জি স্যার। তাই তো? জি স্যার। 3 হাফ না? আর তার সাথে হাফ মাল্টিপ্লাই করলে কত হয়? তো 3/4। 3/4। স্কয়ার রুট করলে কত হয়? নিচেটা 2 থাকে, উপরেটা কত? স্কয়ার রুট 3/2। তাহলে আমাদের পিএস কত হচ্ছে? স্কয়ার রুট 3/2 এই স্কয়ার, তাই না? তো আসলে বলা হয় যে তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে এই সেই ডিরেকশনে যেই কম্পোনেন্টটা হবে সেটাই হলো তোমার দ্যাট ইজ গোইং টু গিভ ইউ দি ভ্যালু, এই যে হাফ। তো এখানে এই যে 3 হাফকে তুমি যদি এইখানে আমি একটা জেড এক্সিস বরাবর যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা এইদিকে আসলে প্লাস হাফ হয় আর নিচে হলে মাইনাস হাফ হয়। তার মানে এটা দুটো ভ্যালু, একটা হলো প্লাস হাফ, একটা হলো মাইনাস হাফ। এইবার আসি আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বা টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার জে। তো যেহেতু ইতিপূর্বে আমরা ইলেকট্রনের স্পিন কনসিডার করিনি, এখন ইলেকট্রনের স্পিন আমরা কনসিডার করছি। তাহলে ইলেকট্রনের স্পিন কনসিডার করলে আগে তো তোমাদের একটা মেকানিক্যাল মোমেন্ট ছিল, বিকজ ইলেকট্রন ইজ রিভলভিং রাউন্ড দি নিউক্লিয়াস, রাইট? তাহলে তার জন্য একটা মেকানিক্যাল মোমেন্ট, আর এই যে ইলেকট্রন স্পিনের জন্য একটা মেকানিক্যাল মোমেন্ট। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে তোমার ভেক্টর সাম করতে হবে। তাহলে যদি আমরা এখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হলো এল প্লাস এস আর একটা এল মাইনাস এস। তাহলে দ্যাট উইল গিভ ইউ দি টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার জে। এখানে খেয়াল রাখতে হবে জে মাস্ট বি পজিটিভ, জে নেগেটিভ হতে পারবে না। তাহলে তার করেসপন্ডিং আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? পিজে। তো আগেও যেমনটা বলেছি পিজে, আর আমরা জে স্কয়ার বলছি না, বিকজ অলরেডি আমরা শিখেছি যে এ ইকুয়াল টু জে স্টার এ স্কয়ার বা জে স্টার h/2 স্কয়ার, যেখানে জে স্টার হলো জে ইনটু জে প্লাস 1 টু দি পাওয়ার হাফ। এবার আমরা আসি, তোমাদের এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন ছিল? স্যার, কোনো কোশ্চেন নাই? স্পিন স্যার, হ্যাঁ স্যার বলো আছে। বলো। স্পিন আপ স্পিন ডাউন এটার মানে কি? মানে
আর দেন তারপরে প্লাস হাফ আর মাইনাস হাফ স্পিন নাম্বারটার মানে কি? তার মানে হলো প্লাস হাফ মানে হলো স্পিন আপ আর মাইনাস হাফ হলো স্পিন ডাউন। স্পিন আপ মানে হলো যেমন সে ধরো এখানে তো আমার গোল কোনো জিনিস নাই, ইলেকট্রন। এনিওয়ে ধরো যে এটাই আমাদের ইলেকট্রন, দেখতে পাচ্ছ কিনা বোতলটা, পানির বোতলটা। তো এটাকে যদি আমরা এইদিকে ঘুরাই তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে স্পিন করছে তো। জি স্যার। হ্যাঁ, এটার ডিরেকশন কোন দিকে হবে? স্যার আপে, অ্যান্টি ক্লকওয়াইজ আপে হবে। আর এটাকে যদি আমরা উল্টো দিকে ঘুরাই তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? ডাউন। ডাউন। এটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা স্যার। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। শোনো, এইখানে মজার ব্যাপার হলো, আগেও যেমনটা বলেছি যে এইগুলো সবই হলো আমাদের মডেল, বাট এই আমাদের রেজাল্ট গুলো হলো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ফ্রম শ্রোডিঙ্গার ইকুয়েশন। তো কাজেই হলো যে এটার মানে এটা নয় কখনো যে আমার এই ইলেকট্রনটা এইভাবে ঘুরছে। কারণ হলো আমাদের ক্লাসিক্যাল যে রোটেশন আর কোয়ান্টাম মেকানিক্যাল রোটেশন ইজ নট দি সেম। কারণ ক্লাসিক্যালি তোমরা জানো যে কন্টিনিউয়াস, বাট কোয়ান্টাম মেকানিক্যালি দ্যাট ইজ নট কন্টিনিউয়াস, দ্যাট ইজ ডিসক্রিট। হয়তো ক্লিয়ার হয়েছে? আর আরো ক্লিয়ার হতে হলে আসলে ইউ হ্যাভ টু স্টাডি কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, তো আমরা এবার আসি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার কেন? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই জন্যে যে তোমরা জানো যে এই ইলেকট্রন, যদি আমরা পরবর্তীতে একটু ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে যেহেতু আমাদের এই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তাই না? তার মানে আমরা কনসেপ্টটা ধরে নিচ্ছি যে দ্যাট ইজ রিভলভিং। তো রিভলভিং যদি হয় তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এবং সেটা স্পেসে কোয়ান্টাইজড করছে। তাই যদি করে তাহলে তার করেসপন্ডিং একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এবং তার জন্য আমরা একটা কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করছি যেটাকে আমরা এমজে বলছি। তো এই এমজে এর ভ্যালু হলো 2i_j+1 এবং এইটার ভ্যালু রেঞ্জ করছে তোমার -1 জে থেকে শুরু করে +j পর্যন্ত, 0 বাদ দিয়ে, 0 এক্সক্লুডেড। তাহলে সোফার আমরা কয়টা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করলাম? 4টা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করলাম, তাই না? একটা হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, যেটা আমাদের কি বলছে বলো? আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n বলেছি, যেটা হলো আমাদের এই এনার্জি ডিজাইন করে এবং সেইটার ভ্যালু আমরা 1 2 3 আপ টু ইনফিনিটি পর্যন্ত আমরা কনসিডার করেছি। এন্ড দেন আমরা বলেছি অরবিটাল আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, এবং তার রেঞ্জ কি? আমরা l ইকুয়াল টু 1 2 3 আপ টু n-1 পর্যন্ত বলেছি। আর এটাও বলেছি যে ইট ডিটারমাইন্স দি শেপ অফ দি অরবিট, মানে ইলেকট্রনের অরবিটের শেপ সম্পর্কে বলবে। তারপরে আমরা বলেছি কি টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার যে বলেছি আমরা, যেটা হলো j ইকুয়াল টু l +-s। রেস্ট্রিকশনটা কি? যেটাকে অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে এখন দেখো, দেন হলো আমরা বলেছি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার mj। তো এই mj সম্পর্কে আমরা এখনই বললাম, এবং তার ভ্যালু হলো 2i_j+1 সংখ্যক হতে পারে, বিকজ আমাদের এর ভ্যারিয়েশন কত? ভ্যারিয়েশন হলো +j থেকে -j পর্যন্ত বা -j থেকে +j পর্যন্ত, এখানে ইন স্টেপ অফ 1 শুধুমাত্র 0টা বাদ দিয়ে। তো যদি আমরা উদাহরণ দিয়ে বলি তাহলে এই mj ইকুয়াল টু আমরা বলতে পারি +-1/2, +-3/2, +-5/2 আপ টু +-j। তোমরা এইগুলো এই যে একটা একটা করে যদি যোগ করে করে আসো তাহলে এটা বুঝতে তোমাদের বেশ খানিকটা সুবিধা হবে। ইউ বেটার তোমরা যখন স্টাডি করবা তখন এটা একটু হোমওয়ার্ক করবা। এইবার আমরা আসি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন। তো যেমনটা আমরা বলছিলাম, যদি নাকি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে তাহলে তার করেসপন্ডিং কি হবে? ম্যাগনেটিক মোমেন্টও থাকতে হবে। তো সেই ম্যাগনেটিক মোমেন্টকে যদি আমরা
মিউ এল দিয়ে ডিজাইন করি তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই দুটোর রেশিও, ম্যাগনেটিক মোমেন্ট আর মেকানিক্যাল মোমেন্টের রেশিও হবে E/2m, যেখানে E হলো ইলেকট্রনিক চার্জ, m হলো ইলেকট্রনের মাস। তো তোমরা জানো যে এই মিউ এল বাই পিএল, এইটাকে মনে হচ্ছে সাবস্ক্রিপ্ট দেওয়া হয়নি, তো তোমরা জানো যে এই মিউ এল বাই পিএল কে আমরা কি বলি, জিরো ম্যাগনেটিক রেশিও, জি দিয়ে আমরা ডিফাইন করি। তাহলে এখান থেকে মিউ এল সমান আমরা কি পাবো, পিএল ইন্টু E/2m। তো তোমরা জানো যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএল কে আমরা এল স্টার স্কার্ট দিয়ে ডিজাইন করেছি। তাহলে এই মিউ এল সমান আমরা কি লিখতে পারি, মিউ এল সমান লিখতে পারি এল স্টার মিউ বি, যেখানে মিউ বি হলো আমাদের এই অংশটা, মিউ বি কে বলা হয় বোর ম্যাগনেটন। তাহলে মিউ বি ইকুয়াল টু কত, h/2 E/2m। এইটার ভ্যালু যদি তোমরা এখানে বসাও, এইচ তো তোমরা জানো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এম হলো ইলেকট্রনিক মাস, সেটা বসালে তোমরা পাবা 9.27 × 10⁻24 অ্যাম্পিয়ার স্কয়ার মিটার। এখন কথা হলো যে তোমরা জানো যে যদি নাকি আমাদের এরকম একটা ওয়্যার লুপ থাকতো এবং তার মধ্যে দিয়ে যদি তুমি এইরকম কারেন্ট ফ্লো করতা, তাহলে কি হতো, তাহলে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো, তাই না? তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হতো। তো এই ম্যাগনেটিক মোমেন্ট কত হতো, এরিয়া যদি নাকি আমাদের এ হতো, তাহলে এই যত কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করছে, এই মিউ উড বি IA। তো আমরা সেই একই কাজ এখানে কি করছি, যদি নাকি আমাদের এখানে একটা নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রনটা যদি আমাদের এই পাথে এনসার্কেল করে, তাহলে মনে হয় না যে এই কারেন্ট ইজ ফ্লোয়িং, তাহলে একটা কারেন্ট যদি এখানে ফ্লো করে, ইলেকট্রন যদি এই ডিরেকশনে মশানে থাকে, তাহলে কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করে, কারেন্ট অপোজিট ডিরেকশনে ফ্লো করে। তোমরা জানো এটা হলো আমাদের কনভেনশন। তাই যদি হয় তাহলে এই ডিরেকশনে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এইটা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এইভাবে তৈরি হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো এইভাবে তৈরি হবে। আর তাই যদি হয় তাহলে সেইখানে আমাদের একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, যার হলো আমাদের মেকানিক্যাল মোমেন্টকে আমরা পিএল দিয়ে ডিজাইন করতে পারি, যেটা আমরা আগেই তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে আমাদের মিউএল কি হবে, মিউএল হবে আমাদের মাইনাস E/2m, যেহেতু এটা ইলেকট্রন তাহলে এখানে একটা নেগেটিভ সাইন, তাহলে ইনটু পিএল, যেটা আমরা এই যে আগের ইকুয়েশনে তোমাদেরকে দেখিয়েছি। এইবার আমরা আসি স্পিন ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন। তো যেমনটা আমরা বলছিলাম যে ইলেকট্রন যদি নাকি স্পিন করে, তাহলে তার জন্য তো আমাদের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, বিকজ স্পিন করলেও তো সেখানে কি হচ্ছে, একটা কারেন্ট স্পিন করছে, তাই না? তার মানে সেইখানেও আমরা এই μs/ps লিখতে পারি 2 × E/2m, এন্ড এইখান থেকে তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো, তাহলে μs = ps × 2 E/2m, আর ps তো তোমরা অলরেডি জানো হাফ a স্কয়ার, সো এই 2 বাদ গেলে এটা থাকে, তাহলে μs কত হলো আমাদের, বোর ম্যাগনেটন। আমরা সেটাও এখানে দেখানোর চেষ্টা করেছি। এইটা হলো আমাদের এই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন এইদিকে, আর এখানে হলো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন স্পিনের জন্য এইদিকে। তাহলে সো ফার আমরা কতগুলো কোয়ান্টাম নাম্বার দেখলাম নতুন করে। আমরা যদি এইখানে বরং এই স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনকে যদি আমরা নেগলেক্ট করি, স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আমরা 4টা কোয়ান্টাম নাম্বার পাই। এই 4টা কোয়ান্টাম নাম্বারের একটা হলো কি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা n দিয়ে ডিজাইন করেছি। আরেকটা হলো অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা l দিয়ে ডিজাইন করেছি, এটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলেছি। তারপরে অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা ml দিয়ে ডিজাইন করেছি, আর আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা ms দিয়ে ডিজাইন করেছি।
এখন আমরা আসি পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপল। পাউলি বলছে যে কোনো একটা সেলে এই ফোর্স আই এম সরি মানে কোনো একটা অ্যাটমে এই যে আমরা চারটা যে কোয়ান্টাম নাম্বার বললাম তার কোনোটাই এই সেম চারটা কোয়ান্টাম নাম্বার হতে পারবে না। এই সেম চারটা কোয়ান্টাম নাম্বার হতে পারবে না। এইটা হলো পলিস এক্সক্লুশন প্রিন্সিপল। তো তোমরা বেটার এটার উপর একটা হোমওয়ার্ক করো যে আমরা এর আগে দেখেছি না 2n², তাই না? এক একটা সেলে কত সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। তোমরা এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল দিয়ে দেখাবা যে এইটা 2n² সংখ্যক ইলেকট্রন থাকে কিনা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি স্যার আমাদের স্যার নেক্সট ক্লাসে স্যার অ্যাসাইনমেন্ট স্যার? এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, নেক্সট ক্লাসের জন্য নয়, বাট এটা অ্যাসাইনমেন্ট। জি স্যার। আই থ্যাংক ইউ। স্যার তাহলে স্যার অ্যাসাইনমেন্ট স্যার আমরা কবে জমা দিব স্যার? অ্যাসাইনমেন্টটা তোমরা তোমাদের যেহেতু পরীক্ষা স্কুলে এসেই দিতে হবে, তাই না? তোমাদের স্কুল ইউনিভার্সিটি এনিওয়ে, তো যেহেতু স্কুলে এসে দিতে হবে অ্যাসাইনমেন্টটা আমার মনে হয় স্কুলে এসেই দাও। জি স্যার। আর কোনো কোয়েরি আছে? কোনো কোশ্চেন? স্যার আজকের লেকচারটা কি ওয়েবসাইটে দেবেন? আজকের লেকচারটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন না? আই হোপ সো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে লেখাপড়া করো, সেই শুভকামনায় ধন্যবাদ জানিয়ে